কখন জাগলেন? আমাকে ডাকতে পারতেন তো। প্রিহুলার কথায় দৃষ্টি তুলে তাকালো হিয়ন। সদ্য ঘুম থেকে উঠেছে প্রিহুলা, চোখ মুখ ফুলে বেহাল দশা হয়ে আছে। সেদিকে তাকিয়ে একটুখানি হেসে বলল হিয়ন, জেগে আছো দেখছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। আমি কিন্তু একটু পরেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যাব। প্রিহুলা স্থবির হয়ে দাঁড়িয়ে রইল, নিশ্চুপ দেখলো তার রুষ্ট পুরুষের আমূল পরিবর্তন। এতটা ভালোবাসা আর সুন্দর মুহূর্ত যে তার জন্যে অপেক্ষায় ছিল, এটা কল্পনাতীত। পুরুষের যত্ন মায়া ভয়ঙ্কর সুন্দর হয়। কালকে থেকে হিয়নকে দেখছে প্রিহুলা, প্রতি পদে পদে ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে লোকটা। এই বাড়ির সবাই প্রিহুলার জন্যে এতখানি চিন্তা করে, সেটা অজানা ছিল এতদিন। তার নিখোঁজ সংবাদ শুনে সুদূর গ্রামে ছুটে গিয়েছে সবাই। তবে কি সব দিকেই ভালোবাসায় পরিপূর্ণ হচ্ছে জীবন? ভাবতেই ভেতরে আনন্দের জোয়ার বইল কিশোরীর। অধরষ্টে হাসি নিয়ে চলে গেল ভেতরের রুমে। বেশ অন্যমনস্ক হয়ে খাবার প্লেটে নিয়ে নাড়াচাড়া করছে হিয়ন। মস্তিষ্ক ঠেসে আছে নানান চিন্তায়। জীবনটা সরল রেখায় না চলে কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। নিজের ভেতরে এক অপরাধ বোধ চেপে ধরল। কাকের মৃত্যুর জন্যে নিজেকেই দায়ী মনে হচ্ছে। যদি হিয়ন মুখ ফুটে কাকির নাম না বলতো, তবে নিশ্চয়ই আজকে সে বেঁচে থাকতো। রাগের বশে তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। প্রিহুলা এসে হিয়নের পাশে বসলো, নিজের মতো করে পাউরুটি আর জ্যাম নিল। হিয়ন বোধহয় খেয়াল করেনি তাকে, কিশোরীর ডাকে ঘোর কাটল। ঈষৎ হেসে খাওয়ায় মনোযোগী হলো হিয়ন। কণ্ঠনালী চেপে শক্ত হয়ে আছে কেমন। গ্রামে ঠিক কি ভয়াবহ অবস্থা চলছে এখন কে জানে। ছোট্ট টুনির মুখটাও চোখে ভাসছে। খানিকটা খাবার খেলো হিয়ন, বাকিটা শেষ করতে পারল না। হসপিটালে যাওয়ার তাড়া নিয়ে বেরিয়ে গেল। থ মেরে কিছুক্ষণ বসে রইল প্রিহুলা। হুট করেই হিয়নকে কেমন অগোছালো লাগলো। কিছু একটা লুকাতে চেষ্টা করলো যেন, নাকি কোনো কারণে এড়িয়ে গেল। ফাঁকা বাড়িতে একটুও ভালো লাগছে না প্রিহুলার। তুলি থাকলেও বোধহয় ভালো হতো। তারা কবে আসে কে জানে। প্রিহুলার খবর পেলে হয়তো আজই এসে যাবে। রাতের দিকে বাড়িতে ফিরেছেন লিয়াকত সাহেব। প্রিহুলা আঁক বাড়িয়ে কথা বললেও কোনো কথার জবাব দেননি তিনি। শ্বশুরকে একা ফিরতে দেখেও বেশ অনেকটা অবাক হয়েছে প্রিহুলা। তবে কি গ্রামে কিছু ঘটেছে? 7-5 ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠল। প্রিহুলা দরজা খুলতেই হিয়নকে আবিষ্কার করলো। বড্ড ক্লান্তই লাগছে তাকে দেখতে। চিন্তার চাপ মুখোমুখি স্পষ্ট। মলিন স্বরে কেবল বলল, আমাকে আজকে গ্রামে যেতে হবে প্রিহুলা, কিন্তু তোমাকে নেওয়া সম্ভব নয় এই মুহূর্তে। কপাল কুঁচকে বলল প্রিহুলা। কেন? কিন্তু বাবা তো আসলো একটু আগে। মা আর তুলি আপুকে রেখে এসছে হয়তো। আমি জিজ্ঞেস করাই কিছুই প্রিহুলার সমস্ত কথা শেষ হওয়ার পূর্বেই হিয়ন দ্রুত বাবার রুমে গেল। মাথা নিচু করে খাটে বসে আছেন লিয়াকত সাহেব। কেমন বিধ্বস্ত লাগছে তাকে। হিয়ন সম্মুখে এগিয়ে এসে বলল, বাবাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি গ্রামে যাব, সব সত্য নিয়ে আসবো সবার সামনে। ছেলের দিকে দৃষ্টি তুলে তাকালেন লিয়াকত সাহেব। চোখ দুটো তার অশ্রুসিক্ত। হিয়নের বক্ষস্থল ফাঁকা হয়ে গেল অত্যল্পকালে। এতটুকু বয়সী বাবাকে সে দুবার কাঁদতে দেখেছে। এগিয়ে এসে হাঁটু ভেঙে বাবার সম্মুখে বসলো হিয়ন। ভাঙা আওয়াজ তুলে বললেন লিয়াকত সাহেব, আমি সব সত্যি জানি বাবা। জহির নিজ মুখে সব স্বীকার করেছে। টুনি লাশ জড়িয়ে হাউমাউ করে কাঁদছিল আর চিৎকার করে সমস্ত সত্য কথা বলছিল সবার সামনে। পাগলের মতো করছিল, বারংবার বলছিল মেয়ের সঙ্গে তাকেও যেন জ্যান্ত কবর দিয়ে ফেলা হয়। আমার একটু খারাপ লাগছিল না জানিস। এটাই হয়তো জহিরের প্রাপ্য ছিল। তবে নিষ্পাপ শিশু আর রাশিদার তো কোনো অন্যায় ছিল না। সন্দেহের খাতায় আনিসের নাম উঠেছে। পুলিশ খুঁজছে তাকে, কিন্তু জহিরকে বাঁচাতে পারবো নাকি জানি না। খুনের দায়ে ফাঁসিও হতে পারে। তোর দাদুমণির কান্না আমার সহ্য হচ্ছিল না। তোর মামুনি আর তুলি কে রেখে এসেছি। তিতিনকে জানিয়েছি সব। গ্রামে যাওয়ার কথা বলেছিল, আমি নিষেধ করেছি। এই মুহূর্তে গ্রামে থাকাটা রিস্কি। তোর আর দাদুমণিকে অনেক বলেছি, আসেনি।
হিয়ন স্তব্ধ হয়ে শুনছিল বাবার কথা। প্রিয়জন হারালে মানুষ কতটা অসহায় হয় সেটা বোধহয় জহিরকে দেখলেই বোঝা সম্ভব। কতটা অকপটে স্বীকার করলো নিজের অন্যায়। অন্য সময় হলে নিশ্চয়ই রিমান্ডের আসামি করে সমস্ত সত্য বের করতে হতো। আসলে মানুষ যখন অন্যায় করতেই থাকে তখন পরিমাপ করে না। যখন বিশাল ক্ষতি হয়ে যায় তখন বুঝতে পারে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায়। তবে বাবার ভুল ভাঙায় ভেতরে অপরাধ কমেছে হিয়নের। ছেলের মাথায় হাত রেখে বললেন লিয়াকত সাহেব, এই মুহূর্তে গ্রামে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোর। যেহেতু মূল কারণ পিথুলা, সেখানে তুইও জড়িত। তোরও যে ক্ষতি হবে না এর নিশ্চয়তা নেই। যদিও আমি বাড়ি ভর্তি পুলিশ রেখে এসেছি, তোর মামুনি অনেক ভয় আছে। হয়তো ঢাকায় ফিরেই তোর আর পিথুলার ডিভোর্সটা করিয়ে ফেলবে। এটা সম্ভব না বাবাই, আমি বেঁচে থাকতে এটা কখনো সম্ভব নয়। আমি বহু আগেই সবটা মেনে নিয়েছি। আমার জীবন সংশয় জেনেও আমি প্রিহুলার খোঁজে গ্রামে গিয়েছি, কারণ এই মেয়েটা পুরোটাই আমার অস্তিত্বের সঙ্গে মিশে গেছে। এতখানি আকুতি নিয়ে আমি নিহিকেও চাইনি বাবাই। মামুনি এটা চাইলেও আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তপ্ত শ্বাস ফেলে বললেন লিয়াকত সাহেব, মেয়েটাকে লাইলা নিয়ে এসেছি। তুই তো স্বেচ্ছায় বিয়ে করিসনি। এই মুহূর্তে পিতুলাকে গ্রামে পাঠিয়ে দিলে পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। এমনিতে গ্রামে অনেক কথা উঠেছে আমাদের নিয়ে। আমি তার হোস্টেলে থাকার বন্দোবস্ত করছি। মেয়েটার পড়াশোনা এখনো অনেকটা বাকি। এইটুকু দূরত্ব থাকাটা প্রয়োজন। পরিস্থিতি সবসময় তো এমন থাকবে না। ব্যাপারী বাড়ির বউ হওয়ার যোগ্য হয়ে উঠলে তখন দুমদাম আয়োজন করে ছেলের বউ ঘরে তুলব। বাকিটা লাইলাকে আমি বুঝিয়ে বলবো। ভালোবাসায় যোগ্য অযোগ্যর প্রশ্ন আসে না বাবা। প্রিহুলা পড়াশোনা করুক, সেটা আমিও চাই। এসএসসি পরীক্ষাটা শেষ হোক, তারপর হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিও। মেঝেতে বসে ফুপিয়ে কাঁদছে প্রিহুলা। থেমে থেমে সর্বাঙ্গ শরীর কাঁপছে থরথর করে। হিয়ন আর লিয়াকত সাহেবের কথোপকথন সবই শুনেছে সে। রাশিদা চাচি আর টুনি বেঁচে নেই, এটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তার অগোচরে এত কিছু হয়ে গেল। আনিসের মতো পাপিষ্ঠরা মহা অপরাধ করে কি করে বেঁচে থাকে? সকল কিছুর মূলে যে জহির, এটা শোনার পর আশ্চর্য হয়ে গিয়েছিল প্রিহুলা। অথচ কি ভুবন ভোলানো হাসি তার, সুমিষ্ট কথা, বর্ণ চোরা যাকে বলে। ভেতর কষ্টে ফেটে যাচ্ছে প্রিহুলার। ইচ্ছে করছে এক ছুটে গ্রামে চলে যেতে। এত কিছু হয়ে গেল আর হিয়ন একটা বার জানালো না তাকে। দিদিনের রুমের কাছে আসতেই আটকে উঠল হিয়ন। মেঝেতে হাত পা ছড়িয়ে বসে আছে প্রিহুলা। চোখ মুখ বিশ্রী রকম ফুলে আছে। দ্রুত এগিয়ে আসলো সে। হাঁটু ভেঙে বসলো কিশোরীর সম্মুখে। দুহাতে আলতো করে মুখখানি ধরে বিচলিত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছো কেন? এত কিছু ঘটে গেল আর আপনি আমাকে কেন কিছু বললেন না? রাশিদা চাচি কি করে মারা গেল? টুনি কি সত্যিই মারা গেছে? আমাকে আর ডাকবে না প্রিহা আপু বলে? খুব কষ্ট হচ্ছে। আনিস যদি আমাকে পেয়ে যেত, হ্যাঁ, তাহলে হয়তো দুটো মানুষের মৃত্যু হতো না আজ। সবকিছুর জন্য আমি দায়ী। হিয়নের চোখের কার্নিশে জল চিকচিক করছে। সম্মুখে বসে থাকা মেয়েটার কান্না এতটুকুও সহ্য হচ্ছে না। প্রিহুলার ভালো চাইতেই তো সবটা লুকিয়ে গিয়েছিল হিয়ন। দুই হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সযত্নে কিশোরীর চোখের জলটুকু মুছে দিল। ধরা গলায় বলল, কান্নার দাপটে কিছু বলতে পারল না প্রিহুলা। হিয়ন তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। পরক্ষণে কিশোরীকে টেনে নিল স্বীয় বক্ষস্থলে। কপালে আদুরে চুমু খেলো। এই কষ্ট কমিয়ে দেওয়ার মতো সাধ্য তার নেই, শুধু সম পরিমাণ অনুভব করার ক্ষমতা আছে। প্রিহুলা কিছু বলতে পারল না। হিয়নের চোখের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ বেয়ে জল গড়িয়ে কপাল ভেজালো। বিভৎস হয়ে আছে যেন মুখখানা। হিয়নের ভেতর অস্থির অশান্ত হয়ে উঠল। এইটুকু সময়ের মধ্যে কি এমন ঘটল? পুনরায় একই প্রশ্ন করল সে। শব্দ করে ফুপিয়ে কেঁদে উঠল প্রিহুলা। অত্যল্পকালে হিয়নের বক্ষস্থলে এলো পাথারি আঘাত করতে করতে কান্না মাখা কণ্ঠে বলল, প্রায় দিন দশেক পর শাশুড়িকে নিয়ে শহরে ফিরেছেন লাইলা খাতুন। এর মাঝে বেশ কয়েকবার গ্রামে গিয়েছিলেন লিয়াকত সাহেব, তবে ছেলে মেয়ে কাউকেই যেতে দেননি। সময় বেলা 11টা।
এই সময় সচরাচর কেউই বাড়িতে থাকে না। মামনির ফেরার খবরটুকু পেয়ে হসপিটাল থেকে চলে এসেছে হিয়ন। কয়েকটা দিন চিন্তায় ঠিকঠাক ঘুম হয়নি তার। কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ। মিনিট 5 পরে দরজা খুলে দিল তুলি। কেমন অদ্ভুতভাবে দেখলো হিয়নকে। গ্রামে গিয়ে নিশ্চয়ই সমস্ত সত্য এতক্ষণে জানা হয়ে গেছে তার। এড়িয়ে কোনো রকম ভেতরে চলে গেল সে। বসার ঘরে সোফায় বসে আছেন জমেলা খাতুন। এক মুহূর্তের জন্যে দাদুমণিকে চিনতে কষ্ট হলো হিয়নের। কোচকানো চামড়ার ভাঁজে ভাঁজে মলিনতার গাঢ় ছাপ। চোখ দুটো যেন আরো দেবে গেছে। শুকনো মুখাবয়বে অসহায়ত্ব ফুটে আছে স্পষ্ট। ছেলে হারানোর শোক বৃদ্ধা মাকে কতটা কাতর করে দিয়েছে তা চোখে মুখেই স্পষ্ট। মৃত্যুর আগ পর্যন্ত এই শোক তাকে চিন্তা লাশ বানিয়ে রাখবে। নাতির উপস্থিতিটুকু খেয়াল করেননি বৃদ্ধা। হিয়নের চোখ ছলছল করছে। কোনো রকম ভেতরের ঘরে প্রবেশ করলো সে। ব্যাগ থেকে কাপড় নামাতে ব্যস্ত লাইলা খাতুন। দরজার সম্মুখে দাঁড়িয়ে মাকে ডাকলো হিয়ন। ব্যস্ত হাত দুটি স্থির করলেন লাইলা খাতুন। ছেলেকে দেখা মাত্রই দ্রুত এগিয়ে আসলেন। চোখের কার্নিশ ভিজেছে ততক্ষণে। ছেলের সর্বমুখে আদর মাখিয়ে ধরা গলায় বললেন। হিয়ন একটুও অবাক হলো না মায়ের কথায়। এমন কিছু আগেই তাকে ইঙ্গিত দিয়েছিল বাবাই। ধীর কণ্ঠে বলল সে। তুমি খামোখা দুশ্চিন্তা করছো মামুনি। আনিস যে অন্যায় করেছে সে কখনোই রেহাই পাবে না। আমার নাগাল সে পাচ্ছে কই? আর সবচেয়ে বড় কথা, প্রিহুলাকে ডিভোর্স দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। গোটা গ্রামকে সাক্ষী রেখেই মেয়েটার দায়িত্ব নিয়েছি আমি। দায়সারা ভাব থাকলে আনিসের হাতেই তুলে দিতাম। প্রিহুলার নিজের চলার মতো যোগ্যতা আছে ঠিকই, কিন্তু শুধুমাত্র আমার কথায় ক্যারিয়ার, মডেলিং সব ছেড়ে দিয়েছে মেয়েটা। এখন আমি তাকে ছেড়ে দিয়ে নিঃস্ব করে দিই কি করে? নিহিকে হারিয়ে নিজেকে শক্ত করে নিলেও প্রিহুলাকে হারালে আমি একেবারে নিঃশ্বাস হয়ে যাব মামুনি। ছেলের কথায় অত্যাধিক চমকালেন লাইলা খাতুন। এমন অকপট জবাব তিনি আশা করেননি। এই শিক্ষাও যে দেননি। মেয়েটা তাহলে খুব ভালো করেই বশ করে নিয়েছে হিয়নকে। তবে কি অনেকটা দেরি করে ফেললেন তিনি? মায়ের মন চিন্তায় আরো উদ্বিগ্ন হয়ে উঠল। প্রিহলা তোর অনুমতি নিয়েও কিন্তু কিছু করেনি। নিজের খেয়াল খুশি মতো চলেছে। এই মেয়ের বয়স কম, কখন মন পরিবর্তন হয় ঠিক নেই। পরে পস্তাতে হবে তোকে। আমি জানি কেন, কি কারণে মডেলিং ফটোশ্যুট করেছে মেয়েটা। আমাদের বিচ্ছেদের কথা আর কখনো বলবে না মামুনি। তোমার কাছে আমার অনুরোধ রইল, প্রিহুলার সামনে এই নিয়ে কোনো ঝামেলা বাক বিতণ্ডিতা করো না। পরশু থেকে তার পরীক্ষা। আমি চাই না মেয়েটা মানসিক চাপে থাকুক। ঠিক আছে, বলবো না। তবে তোকেও একটা কথা দিতে হবে। যদি এই মেয়ে কখনো তার যোগ্য হতে না পারে তাহলে আমি কোনোদিনই মেনে নেব না। তোর বাবাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার। হোস্টেলে থাকার ব্যবস্থা করব তার। কিন্তু তুই কোনো রকম যোগাযোগ করতে পারবি না যতদিন না মেয়েটার পড়াশোনা শেষ হচ্ছে। হিয়ন স্তব্ধ হয়ে রইল মায়ের কথায়। এই মুহূর্তে তাকে দমাতে হলে কথায় অবশ্যই সাই জানাতে হবে। হিয়ন খুব ভালো করেই জানে প্রিহুলা তাকে নিরাশ করবে না। ছোট্ট করে কেবল আচ্ছা বলল হিয়ন। নিশ্চিত বিজয় জানা থাকলে সেখানে হারের ভয় থাকে না। অধরষ্ট হাসি ফুটল লাইলা খাতুনের। ছেলের এই চক্ষু মায়া কি করে কাটাতে হয় বেশ ভালো করে জানা আছে তার। কয়েক মাস চোখের আড়ালে দূরত্বে থাকলে এই মোহ কেটে যাবে নিশ্চিত। নিহির মায়া কাটাতে পারলে প্রিহুলার মোহ কাটানো অসম্ভব কিছু নয়, শুধু সময়ের অপেক্ষা। টানা মাসখানেক পড়াশোনায় তুমুল ব্যস্ত ছিল প্রিহুলা। সর্বক্ষণ ছায়ার মতো পাশে ছিল হিয়ন। প্রত্যাশা ছিল মেয়েটা আশানুরূপ ফলাফল করবে। কিশোরীর ইচ্ছেটুকু জেনে নিয়েছে হিয়ন। তার মতোই কার্ডিওলজিস্ট হতে চায় প্রিহুলা। সে লক্ষ্যে পৌঁছতে যে অনেক কষ্ট লড়াই করতে হবে। স্বপ্ন দেখা যতটা সহজ, পূরণ করা তার চেয়েও দুরূহ। তবে নিজের সর্বোচ্চটা দিয়ে প্রিহুলার স্বপ্ন পূরণ করবে হিয়ন। আজকে প্রিহুলার শেষ পরীক্ষা। পরীক্ষার কেন্দ্রের বাহিরে দাঁড়িয়ে আছে হিয়ন। হাতঘড়ি দেখে নিচ্ছে বারংবার। এই মুহূর্তে মেয়েটা বেরুলে হিয়নকে দেখলে ঠিক কী প্রতিক্রিয়া জানাবে বেশ বুঝতো হিয়ন।
একটা পরীক্ষাতেও সে আসেনি। পরীক্ষার মাঝে ঘুরতে যাওয়ার জন্য কত শত বায়না ছিল প্রিহুলার, সুন্দরভাবে এড়িয়ে গেছে হিয়ন। পড়াশোনা ব্যতীত অন্য কিছুতে প্রশ্রয় দেয়নি। ডাক্তার আপনি? চিরচেনা সুমিষ্ঠ স্বরে দৃষ্টি তুলে সম্মুখে তাকালো হিয়ন। স্কুল ড্রেস পরিহিতা কিশোরী, মাথায় লম্বাটে বেনুনি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। অধরষ্টে হাসি ফুটল হিয়নের। কয়েক পা এগিয়ে গিয়ে সর্বপ্রথম প্রশ্নপত্র হাতে নিল সে। কতটা কি সঠিক উত্তর দিয়েছে বেশ সূক্ষ্মভাবে জিজ্ঞেস করলো। মুখখানা পানসে করে উত্তর দিচ্ছিল প্রিহুলা। পরীক্ষা দেওয়ার পরপরই যেন ডাক্তার থেকে মাস্টার হয়ে যায় লোকটা। প্রতিটা পরীক্ষায় খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু জিজ্ঞেস করেছিল। খুব তো ভালোবাসা দেখিয়েছিল। পরীক্ষা আসতেই কেমন টিচার ভাব চলে এসেছে মহাশয়ের মাঝে। ফুস করে দম ফেলে বিরস মুখে বলল প্রিহুলা, এসব প্রশ্ন তো বাসায় গিয়েও করতে পারবেন তাই না? আমি এখনো কিছুই খাইনি, মাথা ঘুরছে আমার, কখন জানি পড়ে যাই। প্রশ্ন ভাঁজ করে পকেটে পুরে নিল হিয়ন। হাত ভাঁজ করে সরু চোখে তাকিয়ে বলল, আমাকে দেখলেই পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তোমার? নাকি কোলে ওঠার বাহানা করো, কোনটা? তুমি নির্লজ্জ হতে পারো, কিন্তু আমি সব লজ্জা বিসর্জন দিয়ে এই ভরা রাস্তায় তোমায় কোলে তুলে নিতে পারবো না। হিয়নের কথায় চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম প্রিহুলার। চোখে মুখে ভয়ানক রাগ টেনে বলল, কি আমি কোলে ওঠার বাহানা করি? কোনোদিন নিজের ইচ্ছেতে বলেছি কোলে তুলতে? নিজেই তো ধুমধাম। প্রিহুলাকে বাকি কিছু বলার সুযোগ দিল না হিয়ন। কোলে তুলে নিয়ে বলল, কি আর করা, বাচ্চা বউ হলে তাকে তো কোলে নিয়েই ঘুরতে হয়। প্রিহুলা তৎক্ষণাৎ আশেপাশে দৃষ্টি পোলাচ্ছিল। লজ্জা বুঝি এবার সম্পূর্ণই বিসর্জন গেল তার। কয়েকজন বেশ উৎসুক দৃষ্টি নিয়ে দেখছিল যুগলকে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই হিয়নের। চোখ মুখ শক্ত করে নামিয়ে দিতে বলল প্রিহুলা। তোয়াক্কা করল না হিয়ন। একেবারে গাড়ির কাছে এসে নামিয়ে দিল। কোনো রকম কথা না বাড়িয়ে গাড়িতে দ্রুত উঠে বসলো প্রিহুলা। ঈষৎ হেসে ড্রাইভিং সিটে গিয়ে বসলো হিয়ন। জানালা গলিয়ে বাইরে দৃষ্টি রাখলো প্রিহুলা। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে বেলা। ফিকে হয়ে এসেছে রোদ। গাড়ি চালানোর মাঝে অভিমানী কিশোরীকে পরখ করছিল হিয়ন। লজ্জা তার রাগে পরিণত হয়েছে। গলা খানিক খাকারি দিয়ে বলল হিয়ন, আমরা এখন বাসায় যাচ্ছি না। তাৎক্ষণিক ঘাড় ঘুরিয়ে তাকালো প্রিহুলা। খানিকক্ষণ আগের মুহূর্তটা বেমালুম ভুলে গেল। উৎকণ্ঠা নিয়ে শুধালো, কোথায় যাচ্ছি আমরা? সম্মুখে দৃষ্টি রেখেই বলল হিয়ন, তোমার ইচ্ছে, বলো কোথায় যেতে চাও। শিশু পার্কে। প্রিহুলার কথাটুকু শুনে আকস্মিক গাড়ি ব্রেক কষল হিয়ন। বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো প্রিহুলার পানে। বোকার মতো কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে প্রিহুলা। হিয়নের এরকম প্রতিক্রিয়ার কিছুই বোধগম্য হচ্ছে না তার। চোখ মুখ কুঁচকে বলল হিয়ন, তুমি কি ইয়ার কি করছো? সিরিয়াসলি শিশু পার্কে যাব আমরা? 2-1 বছর পর যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তখন না হয় যাব। এখন তো সেখানে গিয়ে কোনো কাজ নেই আমাদের। হিয়নের কথায় লজ্জিত হলো প্রিহুলা। দৃষ্টি ঘুরিয়ে তৎক্ষণাৎ বাইরে রাখলো। গ্রামে থাকাকালীন শিশু পার্কের কথা অনেক শুনেছে সে। যাওয়ার প্রবল ইচ্ছে ছিল, সেটুকু কেবল প্রকাশ করেছিল। তাতেই নির্লজ্জ লোকটা বেফাঁস কথাবার্তা বলে দিচ্ছে। ঈষৎ বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল হিয়ন। আগ বাড়িয়ে আর লজ্জা দিল না। সন্ধ্যা পেরিয়েছে অনেকক্ষণ আগেই। প্রিহুলাকে নিয়ে আজ সারা শহর ঘুরে বেরিয়েছে হিয়ন। ঘড়িতে রাত 8টা প্রায়। সিটে হেলান রেখে ঘুমোচ্ছে প্রিহুলা। সারা দিনের জার্নি তাকে পরিশ্রান্ত করে তুলেছে। গাড়ি চালানোর ফাঁকে বার কয়েক ঘুমন্ত কিশোরীকে গভীর মনোযোগ নিয়ে দেখছিল হিয়ন। সম্মুখের কাটা চুলগুলো ছড়িয়ে আছে সারা মুখ জুড়ে। জানালা গলিয়ে ফিনফিনে বাতাস আসছে। ঈষৎ হলদেটে আলোয় এক মোহনীয় রূপ নিয়েছে যেন। গাড়ি রাস্তার সাইডে ব্রেক কষল হিয়ন। খানিকটা ঝুঁকে এগিয়ে গেল প্রিহুলার দিকে। আলতো হাতে চুলগুলো কানের পিছনে গুজে দিল। কিঞ্চিত নড়ে চড়ে উঠল মেয়েটা।
হিয়নের উত্তাপ শ্বাস প্রশ্বাসে কিশোরীর চোখের পাপড়ি মৃদু কেঁপে উঠছিল। সেদিকে দৃষ্টিপাত হতেই একটুখানি হাসল হিয়ন। পরক্ষণে জ্বালাতন করতে অক্ষি জোড়ায় হালকা করে ফু দিল। তীর তীর করে কেঁপে উঠল কিশোরীর নেত্র জোড়া। হুট করে দৃষ্টি গেল অনগ্র পেলব ওষ্ঠদয়ে। মোহময় দৃষ্টি ফেলে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল হিয়ন। আচমকা চোখ মেলে তাকালো প্রিহুলা। এতটা কাছে হিয়নকে দেখতে পেয়ে নিরতিশয় চমকে উঠল। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো। এটা তার স্বপ্ন নাকি ভ্রম বুঝতে পারল না। হিয়ন দূরত্ব ঘুচিয়ে দিল আরেকটুখানি। গালে খোঁচা খোঁচা দাড়ির সংস্পর্শ পেতেই শিউরে উঠল কিশোরী। অত্যল্পকালে হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে উঠল। কানের কাছে ফিসফিস করে নিভু ভরাট স্বরে বলল হিয়ন, জেগে গেলে কেন? আর একটুখানি এভাবে ঘুমাতে। আমি শুধু দেখেই সহস্র বছর পার করে দিতাম অনায়াসে। বড্ড জ্বালাতন করছো মেয়ে, কোনো কাজেই মনোযোগী হতে পারছি না। হিয়নের উত্তপ্ত প্রগাঢ় শ্বাস প্রশ্বাস প্রলয়ঙ্কারী ঝড়ের ন্যায় আছড়ে পড়ছিল কিশোরীর স্কন্ধ জুড়ে। পায়ের তলানি শিরশির করে উঠছিল রীতিমতো। বরফের ন্যায় স্তব্ধ হয়ে কেবল বসে রইল প্রিহুলা। মনে হচ্ছে এখনো সে গভীর ঘুমেই নিমজ্জিত। নয়তো বাস্তব এতটা ভয়ানক হয় নাকি? আচমকা ফোন বেজে উঠতেই ভাবনার ঘোর কাটল দুজনের। পকেট হাতড়ে ফোন নিল হিয়ন। বাবাইয়ের কল দেখেই দ্রুত রিসিভ করলো। ওপাশ থেকে লিয়াকত সাহেব জানালেন এক্ষুনি হিয়নকে নিয়ে গ্রামে যাবে সে। বাবার কথায় অনেকটা অবাক হলো হিয়ন। এতদিন তো দিব্যি নিষেধাজ্ঞা ছিল গ্রামে যাওয়ার। হুট করে তাকে কেন নিয়ে যেতে চাচ্ছে? বাকি কথা না বাড়িয়ে ফোন কেটে দিলেন লিয়াকত সাহেব। বেশ চিন্তিত হয়ে গাড়ি স্টার্ট দিল হিয়ন। বাবার জরুরি তলবে মনে হচ্ছে কোথাও কিছু একটা হয়েছে। গ্রামে যাওয়ার জন্য দ্রুত তৈরি হচ্ছেন লিয়াকত সাহেব। জহিরের ফাঁসির রায় দিয়ে দিয়েছে। ভাইকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি। বেশ কয়েকটা উকিলদের সাথে কথা বলে নিয়েছিলেন। রাশিদার বাবার বাড়ির লোকেরাও নাছোড়বান্দা। তারাও জহিরের সঠিক শাস্তি চেয়েছে। আদালতে জহির স্বেচ্ছায় নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে। শাস্তি সে মাথা পেতে নিয়েছে। ভাইয়ের কথা ভাবছে আর চোখ উপচে জল গড়াচ্ছিল লিয়াকত সাহেবের। শেষ মুহূর্তে ভাইকে এক নজর দেখার জন্য ছুটে যাবেন তিনি। জহিরের শেষ ইচ্ছে এটা। এই মুহূর্তে জমেলা খাতুনকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি, পাছে বৃদ্ধা এই শোক কাটাতে না পেরে অঘটন না ঘটিয়ে ফেলে। হিয়ান আসলো হন্তদন্ত হয়ে। পিছু পিছু পিহুলাও আসলো। কোথাও সবকিছু কেমন এলোমেলো লাগছে। বিধ্বস্ত বাবাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল হিয়ন। চোখ মুখ ভীষণ রকম লালচে হয়ে আছে। কাপা স্বরে শুধালো, বাবাই, কি হয়েছে? ছেলের ডাকে দৃষ্টি তুলে তাকালেন লিয়াকত সাহেব। রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে ভাঙা স্বরে বললেন, আনিস নাকি ধরা পড়েছে। থানা থেকে কল এসেছিল। বিষয়টা খুশি হলেও আর একটা দুঃখজনক খবর আছে। তোর কাকার ফাঁসির রায় দিয়েছে। আমি নিজেকে কোনোভাবে স্থির রাখতে পারছি না। এমন একটা দিন দেখতে হবে কল্পনা করিনি। কি থেকে কি হয়ে গেল ভাবতেও পারছি না। বারংবার চোখের সম্মুখে জহিরের মুখটা বেশি উঠছে। সে মহা অপরাধী হলেও শেষ বেলা তার নিষ্পাপ কথাবার্তা আমার ভিতর চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তোর সাথে দেখা করতে চাচ্ছে জহির, চিঠি পাঠিয়েছে। আনিসের ধরা পড়ার কথা শুনে যতটা না আনন্দিত হয়েছিল ভেতর, জহিরের কথা আর লিয়াকত সাহেবের কান্না দেখে ততটাই কষ্ট হচ্ছে প্রিহুলার। নিজের পরিবারের মানুষ যতই জঘন্য হোক, দোষ করুক, তাকে তো অস্বীকার করা যায় না। লিয়াকত সাহেব তাড়া দিতেই হিয়ন বেরিয়ে গেল। প্রিহুলা কেবল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই সব কিছুর মূল যোগসূত্রটা তো সে নিজেই। জহিরকে রাখা হয়েছে ৩ নম্বর কন্ডেম সেলের ৪ নম্বর কক্ষে। হিয়ন আর লিয়াকত সাহেবকে বসিয়ে রাখা হয়েছে গেটের কাছে। হিয়ন আশেপাশে দৃষ্টি বুলিয়ে দেখছিল।
চারিদিকে কেমন নিস্তব্ধতা বিরাজ করছে। পরিবেশটা খুবই লোমহর্ষক লাগছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের শেষবারের মতো এখানে রাখা হয়। ভাইকে দেখতে প্রচুর কাঠখড় পুড়িয়ে এখানে আসতে হয়েছে লিয়াকত সাহেবের। হিয়নের গলা বুক শুকিয়ে আসছিল কেন জানি মনে হচ্ছে কাকার সঙ্গে অন্যায় হচ্ছে। সে তো ইচ্ছেকৃতভাবে খুনটা করেনি, বেকায়দাই হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জহিরকে নিয়ে আসা হলো। লিয়াকত সাহেবের ফোপানো কান্নায় ভারী হলো ডেথ সেলের চারিপাশের বাতাস। বেশ শুকনো মুখখানা নিয়ে এগিয়ে এলো জহির, যেন কতদিনের আহার নিদ্রাহীন সে। গভীর শোক তাকে কাতর করে তুলেছে। কান্নার দাপটে কথা বলতে পারলেন না লিয়াকত সাহেব। হিয়ন অনুভব করলো আপনা আপনি তার চোখ ভিজে উঠেছে। দুই হাতে চোখ মুছে নিয়ে বলল জহির, অনেক ইচ্ছা ছিল ভাইজান আপনার আর হিয়ান রে দেহার। আমার তো দুনিয়ার আর কিছু নাই, বাইশা থাইকার স্বাদও নাই। শুধু আপনার কাছে অনুরোধ, মায়ের খেয়াল রাখবেন। শহরে তারে কয়দিন বন্দি রাখতে পারবেন জানি না। মায়ের জন্যই কোনোদিন শহরে যাওয়া হয় নাই আমার মৃত্যুর খবর খান তার কানে তুইলেন না। কইবেন জহিরের যাবজ্জীবন কারাবাস হইছে, তারে দেখা সম্ভব না কোনোদিনই। করুণ চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছেন লিয়াকত সাহেব। চোখ দুটো ঝাপসাই হয়ে আছে। জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সে অন্যায় আর অবিচার করেই এসেছে। বাপদাদার ভিটেমাটি বিক্রয় করে শহরে ব্যবসা ধরেছে, অথচ জহির সেই মায়াই গ্রামেই রয়ে গিয়েছিল। বহু কষ্ট করে দিনাতিপাত করলেও জায়গা জমি নড়চড় করেনি সে। তার জন্য এখনো ব্যাপারী বাড়ির নাম ডাক আছে, নয়তো কবেই ধূলিসাৎ হতো সব। জহিরের হাত দুটো চেপে ধরে ভাঙা স্বরে বললেন লিয়াকত সাহেব, সমস্ত দোষ কেন নিজের উপর অপকটে টেনে নিলি? আমি চেষ্টা করতাম ছাড়াবার। হ্যাঁ, আমাকে অন্তত একটা সুযোগ দিতি। এই আফসোস বুকে নিয়ে আমি শান্তিতে শ্বাসটুকু নিতে পারবো না রে। কষ্টে আমার ভিতর ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে তোকে এখান থেকে নিয়ে চলে যাই। কান্না মাখা মুখে একগাল হেসে বলল জহির, কার জন্যে বাঁচবো ভাইজান? আমি তো শূন্য, নিঃস্ব। ভালোবাসা মায়া সবই তো শেষ আমার। এইটুকুর শাস্তি না পাইলে বাকি জীবন ভিতরে ভিতরে পুইরা শেষ হইতাম। এত বড় পাপের বোঝা টানবার মতো সাধ্য আমার নাই। অহনো ভিতর পড়ে এই পোড়া গন্ধ আমারে শান্তি দেয় না। শব্দ করে কেঁদে ফেললেন লিয়াকত সাহেব। হিয়ন স্থবির হয়ে দাঁড়িয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। চোখ মুছে হিয়নের দিকে দুপা এগিয়ে আসলো জহির। হাত জোর ভঙ্গিতে বলল, চাচা তো বাপের সমতুল্যই হয়, পারলে ক্ষমা কইরা দিস বাপ। তোরে মুখ দেখাইবার মতো অবস্থা নাই আমার, কিন্তু মনে হইল শেষবারের মতো তোর কাছে ক্ষমা যাওয়া দরকার। কারণ ধ্বংস চাইলে সেটা ঘুইরা ফিরা নিজের কাছেই আহে। আমার একটাই আবদার তোর কাছে, আনিসে যেন যোগ্য শাস্তি পায়, নয়তো মরার পর আমার টুনিরে গিয়া কি জবাব দিব। আনিস কিন্তু প্রিহর লগে অন্যায় করেছে, সেই শাস্তি তুই দিবি আমি জানি। তুই প্রিহরে মেলা ভালোবাসো জানি আমি, হারিতে দিস না কোনোদিন। রাশিদারে হারাইয়া হারে অস্থি মজ্জায় যন্ত্রণা ভোগ করতেছি। আরেকখান কথা, আমার যা জায়গা জমি আছে গ্রামে সবই তোর, দেখিস বাপ কোনোদিন বিক্রি বাট্টা করিস না। হিয়ন চাপটে ধরল জহিরকে। নাকের পাটা ফুলিয়ে কেঁদে উঠল। সর্বশরীর কাঁপছে তার। ভেতরে সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে। ভালোবাসা মানুষকে কতটা অসহায় বানালে সে স্বেচ্ছায় ফাঁসির দড়ি গলায় তুলে নেয় জানা নেই হিয়নের। তবে এই মুহূর্তে তার মনে হচ্ছে সবকিছু অন্য রকমও তো হতে পারত। কাকি, টুনি আর অনাগত সন্তান নিয়ে কাকার সুন্দর একটা পরিবার সংসার হতো। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই বলে এমন ভয়ানকভাবে জীবনের মোড় ঘুরে যাবে? আজকে প্রিহুলার পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। কাল রাত থেকে চিন্তায় ঠিকঠাক ঘুম হয়নি তার। সপ্তাহ খানেক হবে হিয়ন বাড়িতে নেই। থাকলে হয়তো একটুখানি আস্থা ভরসা পাওয়া যেত। ঘড়িতে সকাল 9টা বাজে। বাড়ির পরিবেশ আর আগের মতো নেই। জহিরের মৃত্যুর পর সবকিছু কেমন স্তব্ধ হয়ে গেছে। সারাক্ষণ নিশ্চুপ নিস্তব্ধতা বিরাজ করে। চমেলা খাতুনের সন্দেহ দূর করতে দিব্যি হাসি মুখেই কথা বলে সবাই। তবে লিয়াকত সাহেবকে তখন দেখা যায় না। কেমন লুকিয়ে বাঁচিয়ে চলেন তিনি। হয়তো মায়ের চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলার সাহস করে উঠতে পারবেন না। অগোচর একই ঘটেছে সবই জানা প্রিহুলার। সবকিছুই তাকে অবগত করেছে হিয়ন। প্রিহুলা যেন ধীরে ধীরে তিক্ত হয়ে গেছে সবার কাছে। দরকারি কথাটুকুও কেউ বলতে চায় না তার সঙ্গে। সারাক্ষণ নিজেকে বন্দি রেখে কেমন দম বন্ধ হয়ে আসে তার। জীবনটা তো এমন চায়নি সে, অথচ 2 বছরে কত কিছু পাল্টে গেল।
বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছে কিশোরীর। আজকের মতো একটা দিনে তাদের সঙ্গ যে অনেক প্রয়োজন ছিল। অন্তত মস্তিষ্ক শান্ত হতো। মনের মধ্যেখানে আরো শখানেক প্রশ্ন উকিঝুঁকি করে, যার উত্তর খুঁজেও মেলা যায় না। সকালের নাস্তা সমেত রুমে প্রবেশ করলো। সময় মতো প্রিহুলার খাবার ঘরে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক জেলখানায় কয়েদিদের মতো। কথাগুলো ভাবলেই ভেতরে শ্বাস ভারী হয়ে দীর্ঘ হয়ে বেরিয়ে আসে। তুলি বেরিয়ে যেতেই ফোন নিয়ে তিতিন প্রবেশ করলো। খাবারের দিকে নিশ্চুপ তাকিয়ে আছে প্রিহুলা। খিদে নেই। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে প্রিহুলার হাতে ফোন ধরিয়ে দিল তিতিন। হিয়নের ফোন এসেছে জানালো। অত্যল্পকালে ভেতরের খারাপ লাগাটুকু বিলীন হলো প্রিহুলার। তৎক্ষণাৎ ফোন কানে জড়িয়ে নিল সে। কণ্ঠস্বর ধরে আসলো কিশোরীর। মানুষটা সামনে থাকলে একটুখানি জড়িয়ে ধরে সকল ভয় চিন্তা দূর করে দেওয়া যেত নিমেষেই। ওপাশ থেকে ভরাট পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল। ভয় হচ্ছে? আমার কিন্তু একটুও চিন্তা হচ্ছে না, কারণ তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে আমার। এখন যদি সামনে থাকতাম তাহলে আদর দিয়ে সব ভয় দূর করে দিতাম।